এখন দেখবেন 50 মিনিটস। দর্শক, মাই টিভির নিয়মিত আয়োজন নীতি নির্ধারণী টকশো 50 মিনিটস দেখার আমন্ত্রণ। আজ আমাদের অতিথি শেখ শওকত হোসেন নীলু, চেয়ারম্যান ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট ও ন্যাশনাল পিপলস পার্টি, এবং রয়েছেন মোহাম্মদ মুসা, সাবেক সচিব ও বিসিএস মুক্তিযুদ্ধ অফিসার কল্যাণ সমিতি। এখানে আসবার জন্য আপনাদের দুজনকেই স্বাগত। দর্শক, আজ বিশ্ব নারী দিবস এবং বাংলাদেশে নানা রকম রাজনৈতিক ঘটনা রয়েছে। এরই ভিতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা শ্রেণী নারীদের ধর্মের নামে বন্দী করে রাখতে চায়। আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠান উদ্বোধনকালে এটি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্য একটি খবর হচ্ছে, টানা অবরোধের পাশাপাশি 20 দলীয় জোটের ডাকা হরতাল আজ থেকে আবার শুরু হয়েছে। বিএনপি নেত্রী এখন রাজনৈতিক নেত্রী নন, তিনি এখন জঙ্গি নেত্রী, এটি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। রাজনৈতিক আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যকলাপ কখনো বরদাস্ত করা যায় না, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান বলেছেন এটি। অন্যদিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্টিফেন ব্লুম বার্নিকাট বলেছেন, ভিন্ন মতের প্রকাশ ও বিরোধীদের অধিকার চর্চার পর্যাপ্ত নিরাপদ সুযোগ এবং রাজনৈতিক সংলাপের মাধ্যমেই গণতন্ত্র পুরোপুরি বিকশিত হতে পারে। বিএনপি নেত্রীর আজগুবি কর্মসূচিতে জনগণের কোনো সম্পর্ক নেই, এটি বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। মায়া ছিল প্রধান বিষয় আলোচনা করার জন্য একজন রাজনীতিবিদ এবং একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধা আমাদের স্টুডিও উপস্থিত আছেন। প্রথমেই মোহাম্মদ মুসা, আপনি তো দেশের সামগ্রিক পরিস্থিতি জানেন যে হরতাল চলছে, অবরোধ চলছে, প্রায় 2 মাস হয়ে গেল। মানুষ একটি অসুস্থের ভিতরে আছে, কিন্তু ঢাকা নগরীর যে স্বাভাবিক চিত্র, যানজটও আছে, তার সঙ্গে মানুষের কর্মস্থলেও যাচ্ছে, আবার হরতাল চলছে, অবরোধ চলছে, সবই চলছে, বিষয়টি ব্যাখ্যা করুন। আসসালামু আলাইকুম। জনাব সালিম আহমদ সাহেব, আপনি যথার্থই বলেছেন যে মানুষ অস্বস্তির মধ্যে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বহু বছর আগে লিখে রেখে গেছেন, নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইছে ব্যর্থ পরিহাস। আমরা যতই বলি যে শান্তির বাণী, শান্তির বাণী আরবি কী করে, নাগিনীরা বিষাক্ত নিঃশ্বাস ফেলছে। দেখেন, আমি প্রায় 21 বছর বঙ্গভবনে ছিলাম, 6 জন প্রেসিডেন্টের সাথে চাকরি করেছি, পৃথিবীর 38টা দেশ ঘুরে আসছে অ্যাজ এ মেম্বার অফ দ্য এন্ট্রান্স অফ দ্য প্রেসিডেন্ট। সেই জন্য আমার বন্ধু সমস্ত বিশ্বের রাষ্ট্রপতি ভবনের প্রধানমন্ত্রীর অফিসে আছে। এই দেখেন, তারা আমাকে ইমেল পাঠায় এবং আমি প্রতিদিন ডেইলি অন্তত 20-25টি ইমেল পাই তাদের অরিনেস অ্যাবাউট বাংলাদেশ। আমি একটা ইমেল পড়ে শোনাচ্ছি, এটা ডক্টর মাহাথির মোহাম্মদের প্রেস সেক্রেটারি, এখন প্রিন্সিপাল সেক্রেটারি টু প্রাইম মিনিস্টার। উনি লিখছেন, ক্যাপিটালস অফ ইউরোপ, আমেরিকা, এশিয়া অ্যান্ড মিডল ইস্ট আর শেকেন লাইক আর্থকোয়েক with such brutal news যে তোমার মানুষ রোজ করে ফেলছো। Some of our friends of these capitals asking each other, what the hell going on in Bangladesh? Are they animal or human? দেখেন, সমস্ত বিশ্বের রাজনীতি দেখেন, আপনি একজন সচেতন বিবেকবান মানুষ, সমস্ত বিশ্বের নিউজের আপনি একটা শেখ পরিবারের লোক, দেখেন সমস্ত বিশ্বের রাজনীতিতে বলা হচ্ছে যে এরা কি পশুর জাতি না মানুষ জাতি। আজকে দেখেন, রবীন্দ্রনাথ লিখে গেছে, বলবীর চিরুন্নত মানুষের বঙ্গবন্ধু আমাদেরকে সারা বিশ্বব্যাপী বীরের জাতি করে দিয়ে গেছে। আমরা শহীদের জাতি, বাংলাদেশকে বলা হয় শহীদের জাতি, বীরের জাতি। সেই জাতিকে বিশ্বব্যাপী খালেদা জিয়া এখানে মানুষ রোজ করে ফেলছে, 130 জন মানুষকে রোজ করে খেয়ে ফেলছে, আরও 3700 মানুষ, 425 জন মানুষ অর্ধ পোড়া অবস্থায় বা কিছু পোড়া অবস্থায় কাতরাচ্ছে। বেগম জিয়া মানুষকে রোজ করে খেয়ে ফেলছে এবং বাংলাদেশকে মানে কিয়ামতের দেশ করে ফেলেছে, আজবের দেশ করে ফেলেছে, আহলামে জাহিলিয়াতের দেশ করে ফেলেছে। দেখেন, মানুষের একটা কথা আছে নিউজ, আপনি জানেন, সেই রেড বইতে, অফেন্স ইজ দি বেস্ট ডিফেন্স। সে অফেন্স আফটার অফেন্স চালাচ্ছে, কিন্তু সরকারকে ডিফেন্সে ফেলে দিচ্ছে। সরকারকে বরং অফেন্স আফটার অফেন্স চালাতে হবে। আপনি যদি মানুষজনকে স্বস্তি না দিতে পারেন, তাহলে জনগণ আপনার সাথে কেন থাকবে? পয়েন্ট হলো যে 160 এই যে কোরআন শরীফ আছে, আল্লাহ তাআলার কোরআন শরীফ, হেরা গুহায় রাজি হয়েছে সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য। এই কোরআন শরীফে আল্লাহ বলছেন যে তুমি যদি একজন মানুষকে হত্যা করো, আমরা সমগ্র মানুষকে হত্যা করার মতো তুমি পাপ করলে। এবং হযরত দাউদ আলাইহিস সালাম থেকে বলা আছে যে, হাদিসে বলা আছে যে
আল্লাহ বলছেন আমি পাপী তাপীদের গুনাহগারকারীদের দোজখে আগুন পড়ে শাস্তি দেবো, এটা আমার উপাদান। এই আগুন দিয়ে তোমরা পিপলিকেও পড়াবে না। অথচ সেলিম মোহাম্মদ সাহেব দেখেন, সমস্ত মানুষ আতঙ্কিত, ঘর থেকে বেরোতে পারছে না, সাধারণ মানুষ বাসে যাচ্ছে, আগুনে পোড়াই দিচ্ছে। এই যে আগুনের মানুষ পোড়াচ্ছে, আমি আমি বিগিনিং আর আধা মিনিট বলে আমি নীলু সাহেবকে আপনি বলতে দিন, আমি এ বিষয়ে কিন্তু বিএনপির, আপনি তো বিএনপি থেকে চলে আসছেন, এখন আপনি শুনে রাখেন, বিএনপির টপ জেনারেল আমাকে ইন কনফিডেন্স বলেছে যে দেখেন বেগম জিয়ার যে আগুনে পোড়াচ্ছে মানুষ, মুসলমানকে পোড়াচ্ছে, এর সাথে কিন্তু আমরা নেই। সিনিয়র মোস্ট সেক্রেটারি যারা ওই দলে আছে আমাকে বলেছেন, আমি নামটা বলতে চাই না, যে আগুনে পোড়ানোর এটা হচ্ছে তারেক ওখানে বসে আইএসএফ টাকা লন্ডনে থাকে, খায়, রুম ভাড়া দেয়, আইএসএর প্ল্যান অনুযায়ী বেগম জিয়ার কাছে তার 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 ডিকটেশন আছে, বেগম জিয়া সেই মতো এখানে ঘোষণা করে যায়। সেই দলের যারা বিবেকবান মানুষ আছে তারা কিন্তু বেগম জিয়ার সাথে নয়, আমাকে বলেছে, আমি নামটা বলতে চাই না, কিন্তু সময় হলে বলে দিব, সময় হলে বলে দেব। সুতরাং এই যে বাংলাদেশকে কিয়ামত করে ফেলেছে এবং বাংলাদেশকে যে একদম দুজকখানা করে ফেলেছে। আমরা মুক্তিযুদ্ধের সময়, আপনি তো জানেন, মুক্তিযুদ্ধের সময় আমাদের, আমি স্বাধীন ভেতরে ছিলাম, আমি বলতাম লন্ডন করে ঘুরে মুসার সাথে, সেই মুসার সাথে আমি, সেই স্বাধীন ভেতরে কি গান ছিল, একটি ফুলকে বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি, একটি কবিতার জন্য আমরা যুদ্ধ করি। সেই ফুলকে বাঁচাতে পারছি না, সেই দেশে আমার বেঁচে থাকার কি দরকার? এই দেশবাসী দেখেন, এখানে আমাকে লাশের মধ্যে পাকিস্তানিরা ফেলে রেখে গেছিল, তাজউদ্দিন সাহেবের সিকিউরিটি রিপোর্ট আছে, সে লাশের মধ্যে থেকে আমাকে ক্যাপ্টেন আজমল হুদা উদ্ধার করে আনছে বলে বেঁচে আছে। আমার তাজ মনে হয় সেদিন মরে যাওয়াই ভালো ছিল। এই দেশ দেখবো 30 লাখ শহীদদের দেশের এইটা হবে? এটা বেগম জিয়া এভাবে কি করছে? আজকে বেগম জিয়ার নামে ওয়ারেন্ট আছে, হোয়াই নট ইউ পুট হার বিহাইন্ড দি জেল? আমি বিষয় পরে আরো বল। জনাব শাখাত হোসেন নীলু, আপনি তো 20 দলীয় ঐক্য জোটে ছিলেন এবং গত 23-24 সেপ্টেম্বর গত বছরে আপনি একটি ওই দল থেকে বেরিয়ে এসেছেন। বেরিয়ে আসার কারণটা অন্যদিকে যে আপনি ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট গঠন করেছেন, এনডিএফডিটি, 11টি দল নিয়ে আপনি একটি ফ্রন্ট গঠন করেছেন। আপনাদের কেন আপনার 20 দল থেকে বেরিয়ে এই ফ্রন্টটি? না, এটা হলো আপনার, আমি যখন বেরিয়ে আসি তখন এটা 20 দল ছিল না, তখন এটা 18 দল ছিল। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আপনি একটা অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন। আমরা যখন 18 দলে ছিলাম তখন অন প্রিন্সিপাল আমি কতগুলো কথা বলি, নীতি নির্ধারণী কথা। একটা কথা আমি বলেছিলাম, সেটা হলো ভারতের রাষ্ট্রপতির সঙ্গে যখন উনি আমাদের তৎকালীন নেত্রী বেগম খালেদা জিয়া দেখা করতে চাইলেন না, তখন আমি তাকে বললাম যে দেখেন, এটা কিন্তু ঠিক সিদ্ধান্ত হচ্ছে না, কারণ ভারতের রাষ্ট্রপতির সঙ্গে আপনি দেখা করবেন অ্যাজ নট ইউ আর দি চেয়ারম্যান অফ বিএনপি, অ্যাজ ইউ আর দি অপোজিশন লিডার ইন পার্লামেন্ট। এটা হলো তার ইট ইজ এ পার্ট অফ ডিপ্লোম্যাটিক প্রোটোকল। উনি যাই হোক আমাদের কথা শুনলেন না। উনি কার কথা শুনেছেন তাও আমি বলবো না, আমি ওনাকেই অভিযুক্ত করতে চাই যে উনি ডিপ্লোমেসিতে এটা একটা গ্রেট মিস্টেক আমার মতে। দ্বিতীয়টা আমি যেটা বলেছিলাম নির্বাচনকালীন সময়ের কথা, যে নির্বাচনকালীন সময়ে যে সরকার গঠিত হবে, সেই সরকারের তো বর্তমান প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে আপনাদের 50 আমাদের 50। আমি বলেছিলাম এম.কে. আনোয়ারের নেতৃত্বে আমাদের 5 জনের নাম আপনি ঘোষণা করেন এবং নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি নির্বাচনে অংশগ্রহণ করেননি এবং সর্বশেষে যেটা আমার কাছে খুব অবাক লেগেছে সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী টেলিফোন করার পর উনি সেই টেলিফোনের যে মূল বিষয়বস্তু, সেই বিষয়বস্তু থেকে উনি সরে গেলেন। উনি আলোচনা শুরু করলেন ঝগড়ার আকারে, যেটা সাধারণত রাজনৈতিক প্রজ্ঞাপন নেতৃত্ব করে না। সেটা হলো যে ওনার টেলিফোন ঠিক ছিল না। আমার যেটা মনে হয় ওনার যেটা করা উচিত ছিল সেটা হলো, ওনারা বলে থাকেন যে শেখ হাসিনা অভিনয় করেছে, যদি তাই ধরে নেই, আমি যদি সেই কথাই ধরে নেই যে বর্তমান প্রধানমন্ত্রী অভিনয় করেছে, সেক্ষেত্রেও বেগম খালেদা জিয়া ব্যর্থতার পরিচয় দিয়েছে অভিনয় না করা শেখা। রাজনীতিতে, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আপনার এটি যে পার্লামেন্টারি ডেমোক্রেসি মানে আমি যা বলবো তাই হবে এমন কিন্তু কোনো কথা নেই। কথাটা হলো এটি যে আর্ট অফ কম্প্রোমাইজ, আপনাকে কথা বলতে হবে। আপনার তো একই রুমের মধ্যে যারা পার্লামেন্ট মেম্বার থাকে তারা সকলেই কথা বলে, সেক্ষেত্রে ও বেগম খালেদা জিয়া ব্যর্থ হয়েছে। পরে দেখা গেল আমরা যখন ফ্রন্ট করেছিলাম তখন আমাদের একটা বক্তব্য ছিল, সেটা হলো একই সঙ্গে আন্দোলন,
একই সঙ্গে নির্বাচন এবং সংখ্যাগরিষ্ঠতা পেলে আমরা একই সঙ্গে সরকার গঠন করব। কিন্তু দেখা গেল যে জাতীয় নির্বাচন হয়ে গেল, তারপরে হঠাৎ কাউকে না বলে বিএনপি এবং জামাত আলাদা আলাদা নির্বাচনে অংশগ্রহণ করলো। এটা উপজেলার কথা বলছি, উপজেলায়। এবং আমার কাছে ফিরে আসবে একটা টেলিফোন আছেন, দর্শক টেলিফোনে আছে। দর্শক, আপনার পরিচিতের সংক্ষেপে প্রশ্নটি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি দিনাজপুর থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ ইউসুফ হোসেন, আমি একজন ছাত্র। আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা যে আলোচনা করতেছেন, এই আলোচনাতে কি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমাধানের কোনো উপায় আছে আপনাদের কাছে? যদি থাকে একটু জানাবেন। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, নিশ্চয়ই আপনার উত্তর অনুসন্ধান করার চেষ্টা করবেন আমাদের আলোচকরা। ভালো প্রশ্ন। বলুন তাহলে আপনি। না, যে জায়গাটায় আসছিলাম, তখন আমরা যখন এটা প্রশ্ন করলাম, তখন বিএনপির পক্ষ থেকে ফখরুল ইসলাম আলমগীর যুগান্তর একটি ইন্টারভিউ দিলেন। তিনি বললেন যে 18 দলীয় জোট কোনো নির্বাচনী জোট নয়। আমার প্রশ্নটা হলো যে জাতীয় ইলেকশনে অংশগ্রহণ করলেন না, সেই প্রধানমন্ত্রী রয়ে গেল, সেই নির্বাচন কমিশন রয়ে গেল, আপনি উপজেলা ইলেকশনে অংশগ্রহণ করলেন কোন যুক্তিতে? যুক্তিটা কি? এবং এখন যে আন্দোলন তারা করছে, সেই আন্দোলনের মধ্যে হরতাল অবরোধ, এটা একটি গণতান্ত্রিক আন্দোলন। আপনারা জানেন যে ভারতবর্ষে প্রথম 1917 সালে মহাত্মা গান্ধীজি এই আন্দোলনের সূত্রপাত করেন, কিন্তু তিনি অহিংস আন্দোলন শুরু করেছিলেন। দক্ষিণ ভারতে একটি মিছিল থেকে যখন এটা সহিংস রূপ ধারণ করে, তিনি কংগ্রেস কমিটিও না অন্য কারোর সঙ্গে কথা না বলে আন্দোলন বন্ধ করে দিলেন এবং তিনি বললেন যে এটা আমার ব্যর্থতা, আমি অহিংস আন্দোলন করেছিলাম, সহিংস রূপ ধারণ করেছে। আজকেও বাস্তবতা যেটা, সেটা হলো বেগম খালেদা জিয়া এবং 20 দলীয় জোটের, 20 দলীয় জোট বলে কিছু তো নাই, তার সঙ্গে বিএনপি জামাত, আমি একটু মেইন স্ট্রিম যেটা পার্টি, আর নাম ব্যবহার করা হয়, অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো 20 পার্টি অ্যালায়েন্স দেয়ার। আপনার এই আন্দোলন তো সহিংস রূপ ধারণ করেছে। বেগম জিয়া এর সঙ্গে আছেন কিনা আমি জানি না, কিন্তু সহিংস রূপ ধারণ করেছে, এটা তো সত্য কথা। এবং একটি জাতিকে, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তিনি যে হরতালের কর্মসূচি দিচ্ছেন, অবরোধের কর্মসূচি দিচ্ছেন, এর আড়ালে যে সন্ত্রাসী কার্যকলাপ চলছে, এর দায়ভার কে নেবে? আমি আরও স্পষ্টভাবে বলতে চাই, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ওহী নাজিল করে 1974 সালেও আমরা দেখেছিলাম 17ই মার্চে একটি ওহী এসেছিল আপনার পল্টন ময়দানে। জাতীয় সমাজতান্ত্রিক দল, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে সেই সময় একটা বৃহত্তম পার্টি হিসাবে বিকশিত হচ্ছিল। সেখানে হঠাৎ একটা বক্তব্য এসে গেল যে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করব, এবং তারপরে জাতীয় সমাজতান্ত্রিক দল আর টিকে থাকতে পারেনি। আমারও মনে হচ্ছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তার উগ্র আচরণের জন্য তাদের একটি সুসংগঠিত রাজনৈতিক দল, একটি জনমত কিন্তু জাতীয়তাবাদী ধারার পক্ষে আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না, তাদেরকে ধীরে ধীরে ধুলায় মিশিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনি বলেন জনাব শাখাত হোসেন ইলু, যে এত সহিংসতার কারণ কি? যেটি আমরা সন্ত্রাস বলছে সবাই, যে জনগণের সম্পৃক্ততা আমরা চোখে পড়ছে না, নেতা নাই, কর্মী নাই, কিংবা জনগণের সম্পৃক্ততা নাই, কিন্তু হরতাল ডাকা হচ্ছে, অবরোধ ডাকা হচ্ছে এবং সন্ত্রাসী অ্যাক্টিভিটিস চলছে, অনেকে বলছে সহিংসতা চলছে। তাহলে গ্যাপটি কোথায়? এবং অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, আপনার এতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি এবং সবচাইতে বেশি লাভবান হচ্ছে জামাতে ইসলামী বাংলাদেশ। জামাতে ইসলামীর হারানোর কিছু নেই, তাদের কর্মী বাহিনীর রিক্রুটমেন্ট থাকবেই, এবং তারা যদি সন্ত্রাসের দিকে নিয়ে যেতে পারে দেশটাকে, তাহলেই তারা লাভবান হবে বলে আমার মনে হয় যে তারা সেইভাবেই চিন্তা করছে। কারণ তারা একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে, সেটা শুধু বাংলাদেশের মধ্যে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে। কিন্তু আজকে বাস্তবভাবে কথাটা অনেকেই আমরা আলোচনা করি এবং অনেকে আক্রমণও করি, বেগম জিয়াকে কখনো আক্রমণ করি, শেখ হাসিনাকে আক্রমণ করি। আমাদের একটা নিরপেক্ষ অবস্থান নেওয়া দরকার। অনেক বুদ্ধিজীবীরা বলেন, আপনারা দেখবেন, এটা করেন ওটা করেন। তাদের প্রত্যাশাটা আমার যেরকম মনে হয় যে তারা মনে করছে যে এই আন্দোলন একটি ক্ষেত্র প্রস্তুত করবে, এই সহিংস আন্দোলন কিংবা সরকার বিরোধী আন্দোলন একটি ক্ষেত্র প্রস্তুত করবে এবং পালকিতে করে তাদেরকে কেউ ক্ষমতায় নিয়ে আসবে।
আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় কয়েকটি কথা বলতে চাই। পালকিতে চড়ে ক্ষমতায় আসার রাজনীতি অন্তপক্ষে রাজনীতিবিদদের বিশ্বাস করা উচিত না। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো 1917 সালের রেভলিউশনের পর আপনার লেনিন বলেছিলেন যে বুদ্ধিজীবীরা যদি ক্ষমতার জন্য লোভী হয়ে দাঁড়ায় তারা আর বুদ্ধিজীবী থাকে না, তারা তখন ভয়ঙ্কর বুদ্ধিজীবীতে পরিণত হয়। আমাদের দেশেও কিন্তু একটা ভয়ঙ্কর বুদ্ধিজীবী শ্রেণী গড়ে উঠেছে যাদের প্রত্যাশা গণতন্ত্র ব্যর্থ হবে এবং পালকিতে চড়ে 2 বছরের জন্য তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে। আমি তাদের অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ফিরে আসবেন, একজন দর্শক টেলিফোনে আছেন। দর্শক, আপনার পরিচিতির সংক্ষেপে প্রশ্নটি বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি দর্শক। আমি ওই মুরতাদ স্যারকে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি বলুন। জি, আমার প্রশ্ন হলো যে আপনার মুরতাদ স্যার বলেছেন যে হাদিসে আল্লাহ বলেছেন, হাদিস কিন্তু আসলে রসুলের কথা। এই হলো একটি, আরেকটি হলো যে আপনার কোরআন শরীফ দেখিয়েছেন, আসলে কোরআন শরীফ এইভাবে টকশোর মধ্যে যত্র আমরা। দর্শক, আপনার মতামতের চেয়ে সঙ্গত প্রশ্নটি আপনি যদি করুন তাহলে আমাদের সুবিধা হয়, কেন সময় কম। আমি যতটুকু শুনেছি উনি বলছেন যে হাদিসে আল্লাহ বলছেন, হয়তো একটু কারেকশন আমরা করে নিব, হয়তো নিশ্চয়ই হাদিস বলেন না, আমরা কারেকশন করে নিব। আচ্ছা, ধন্যবাদ দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা, আমি উত্তরটা দিয়ে দেন। আমি যদি আল্লাহ বলে থাকি এটা আমার ভুল হয়েছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এটা হাদিস শরীফে আছে, সেটা আমি হাদিস শরীফ কার হাদিস শরীফ উল্লেখ করেছি। আমি নীলু সাহেবের একটা কথা রেফারেন্স বলতে চাই। আপনি বললেন ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হচ্ছে। এটা কিন্তু পাকিস্তান আইএসআই তারা 71-এ তারা যে 1 লাখ বন্দী হলো বাংলাদেশে, বাঙালি জাতি বীরের জাতিতে পরিণত হলো, আর পাকিস্তানি জাতি যে পরাজিত জাতিতে পরিণত হলো। এই হীনমন্যতা থেকে আইএসআই বাংলাদেশে বহু বছর ধরে 300 কোটি টাকা বাজেট বিতরণ করে। আমার মতো সচিবদের দেয়, জেনারেলদের দেয়, পলিটিক্যাল লিডারদের দেয়, দিয়ে তারা বাংলাদেশটাকে আপনার পাকিস্তানের চেয়ে ইনফেরিয়ার হিসেবে পাকিস্তান আর্মির কাছে দেখাতে চায়, পাকিস্তান জনগণের কাছে দেখাতে চায়। এই জন্য বাংলাদেশে দেখেন বেগম জিয়া যেসব প্রোগ্রাম দিচ্ছে এটা আইএসআইয়ের প্রোগ্রাম। তার যে ওখানে আছে সে আইএসআইয়ের কমান্ডিং কন্ট্রোল আছে, সে তার মাকে ডিকটেশন দেয়, সেই মতো দেখেন বছরের পর বছর, মাসের পর মাস সেইভাবে বাংলাদেশকে কিয়ামতের দেশ, হাবিয়াতের যুগের দেশে পরিণত করেছে। অথচ আমরা যখন মুক্তিযুদ্ধ করেছিলাম তখন তো আমরা বলেছিলাম বাংলাদেশ হবে পার্ট অফ হেভেন, এবং সেটা কিন্তু সম্ভাবনা ছিল। সেই জিনিসটা বেগম জিয়া এইভাবে ধ্বংস করে দিচ্ছে। দেখেন, আমি আরেকটা ইমেল আমার কাছে সারা বিশ্ব থেকে ইমেল আসে, আরেকটা ইমেল এসছে ব্রিটিশ পার্লামেন্টের সাবেক এমপি। সে বলছে some diseases are epidemic, you have to eliminate them before it goes out of control. When you get cancer, you have to trust only surgeon can save you by operating the cancer. সুতরাং বেগম জিয়া যেটা করতেছে, আপনি দেখেন সরকারকে কঠোর সিদ্ধান্ত করতেই হয়, এবং আজকে যদি আপনি কঠিন সিদ্ধান্ত না নেন। আমি 2000 সালে আমেরিকায় গেছিলাম, সেখানে আমি তখন ডিজাস্টার ছিলাম, আমেরিকার পরিবেশ মন্ত্রী আসছিল লস অ্যাঞ্জেলসে, হাওয়াইতে। সেখানে কিন্তু উনি বলছিলেন যখন কোনো ডিজাস্টার হয়, ভূমিকম্প হয় বা সাইক্লোন হয়ে যায়, তখন কিন্তু যে লিডার তার পপুলারিটি তখন কোশ্চেন হয়। সে যদি ভালো মতো হ্যান্ডেল করতে পারে তার পপুলারিটি বেড়ে যায়, আর না হ্যান্ডেল করতে পারলে সে কিন্তু জনগণের রুদ্ররসে পরিণত হয়। আজকে বাংলাদেশের মানুষ যান প্রাণ নিয়ে শঙ্কিত। আমি 10 সেকেন্ড দিয়ে বলছি, সেই অবস্থায় সরকার যদি হাল ছেড়ে দেয় তাহলে তো পপুলারিটির, এবং এই অবস্থায় ইন্দিরা গান্ধী যেটা করেছিল অ্যাকশন বলছে, ওয়েস্ট বেঙ্গলে নকশালদেরকে 1 ব্রিগেড আর্মি নামিয়ে নকশালবাড়ি সমস্ত লোকদের নিশ্চিহ্ন করে। একটা বিরতিতে যাব দর্শক, আমরা একটি বিরতিতে যাব, বিরতির পর আবার ওই আলোচনার সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন 50 মিনিটস। দর্শক, আবারও স্বাগত 50 মিনিটসে। আলোচনা রয়েছেন শেখ শওকত হোসেন নীলু, চেয়ারম্যান ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট ও ন্যাশনাল পিপলস পার্টি, এবং রয়েছেন মোহাম্মদ মুসা, সাবেক সচিব ও বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার কল্যাণ সমিতি সচিব। মুসা ভাই, যে কথা বলছিলেন আপনি। আমি বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে যখন নকশালবাড়ি আন্দোলন ছড়িয়ে পড়ে এবং তারা সমস্ত মানুষ হত্যা করতে শুরু করে, ঘর বাড়ি জ্বালতে শুরু করে, তখন কিন্তু ইন্দিরা গান্ধী একটা ফুল ব্রিগেড আর্মি নামিয়ে দিয়েছিল, নিয়ে তাদেরকে সম্পূর্ণ বিনাশ করে দিল। এবং আজও ইন্দিরা গান্ধীকে বা ওয়েস্ট বেঙ্গলের লোকজন পূজা করে।
এবং আমি আরেকটা কথা বলতে চাই, ঠিক একই ঘটনা লর্ড বেন্টিংয়ের আমলে হয়েছিল। লর্ড বেন্টিংয়ের আমলে সমস্ত ভারতবর্ষ তো এটা না, এই শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান সব মিলে বার্মা ঠগি ছড়িয়ে পড়েছিল বিটিকে আকারে। তখন লর্ড বেন্টিংয়ের সময় পুরস্কার দিয়ে দমন করা হয়েছে। না, আমি বলছি ক্যাপ্টেন সিলিমান একজন কমান্ডো লিডারকে আনা হলো এবং তিনি তখন এই ঠগি দমন শুরু করলেন। ঠগি দমন করতে গিয়ে ক্যাপ্টেন সিলিমান কিন্তু ঠগিদের কাউকে বাঁচিয়ে রাখেনি। যারা এইসব ঠগিগিরি করতো সমস্ত বিনাশ, এবং যারা তার সাথে ঠগি দমনে যেত তাদেরকে উনি একটা করে গোল্ড কয়েন দিয়ে দিতেন। আজকে যে মানুষ পোড়ানো হচ্ছে, আমরা বারবার বলছি রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট চালু করেন, যে রাস্তার যদি আপনি বলেন যে পেট্রোল বোমাটা ছুটবে তাকে যদি ধরতে পারবে সে 20,000 বা 50,000 টাকা পুরস্কার পাবে, তাহলে পিপুল ইন দি স্ট্রিট উইল বিকাম ইউর আইজ অ্যান্ড ইয়ার্স, পিপুল অফ দি হাইওয়েজ উইল বিকাম ইউর আর্মি অ্যান্ড সোলজার। তখন জনগণ থেকে রেজিস্ট্যান্স হবে, তা নাহলে পুলিশ একেটা দমন করতে পারবে না। এবং একটু আগে নীলু সাহেব বলছিলেন যে ওই দল বর্তমানে যে 20 দল বা 18 দল বেগম জিয়ার, ওটা আসলে কিছু না, ওটা জামাত এবং বিএনপি। এক্স্যাক্টলি আমি সেটা বলি, এই দেখেন জামাতের লিডারের সাথে যে 71 জেনোসাইড চালিয়েছে, সারা বাংলাদেশে 30 লক্ষ হত্যা করেছে পাকিস্তান আর্মি আর জামাত মিলে, তার লিডার গোলাম আজমের সাথে বেগম জিয়া দেখেন বিধবা বেগম জিয়া সদবার মধ্যে হাসাহাসি করতেছে। এবং এই দুই দল মিলে বাংলাদেশটাকে কিয়ামতের দেশে পরিণত করেছে। আমি এই প্রসঙ্গে একটু উল্লেখ করতে চাই যে দেখেন বেগম জিয়া এখানে জ্বালাও পোড়া করতেছে, পাশের দেশে অং সান সু কি, সে কিন্তু 37 বছর ধরে সংগ্রাম করছে, কই বার্মাতে একটা লোক সে জ্বালাও পোড়া করে নাই। এবং বেগম জিয়া যে সেক্টর কমান্ডার ওয়াইফ, আমাদের সৈফুল্লাহ স্যারের ওয়াইফ আছেন, আমাদের সিয়ার দত্তর ওয়াইফ আছেন, আমাদের খালমোর স্যারের ওয়াইফ আছেন, তারাও তো এখানে জ্বালাও পোড়া করছে না। আপনি একজন সেক্টর কমান্ডার ওয়াইফ হয়ে আপনার কী দাবি আছে? আপনি যুদ্ধের সময় জানো নাই, যুদ্ধের সময় সকল সেক্টর কমান্ডারের ওয়াইফরা তার স্বামীর পাশে গেছে, উনি জান নাই। আরেকটা আমি উল্লেখযোগ্য কথা বলতে চাই, জিয়া রহমান যখন মারা যায় আমি বঙ্গভবনে ছিলাম, বেগম জিয়ার কাছে জিয়া রহমানের ভাই মামা যারা বেঁচে ছিল তারা এসে বলল যে আপনি আমাদের জিয়া রহমান মারা গেছে, আপনি তার নাম ভাঙিয়ে কোনো পলিটিক্স করবেন না। এবং বেগম জিয়া কিন্তু 1 মাস চুপ করেছিল, বদরুদ্দোজা চৌধুরীকে তাকে এই অকাম কুকামে নামালো। এখন জিয়া রহমানের নাম বেঁচে উনি যেটা করতেছে, আমি দেশবাসী ভাই বোন, যুবদল, ছাত্রদল যারা, তাদেরকে আমি বলছি, আমি আরেকজনকে সাক্ষী মানছি, সচিব চিফ জাস্টিস মাহবুব মোর্শেদ সাহেবের ছেলে মারগুম মোর্শেদ, উনি কিন্তু সচিব, উনি জিয়া রহমান থাকতে বেঁচে থাকতে ডেপুটি সেক্রেটারি পলিটিক্যাল ছিল হোম, উনি বলছেন, সকলকে বলছেন, আজও বলে যে জিয়া রহমান সাহেব কোনো ফাংশনে তার বেগমকে সাথে আনতেন না, এক গাড়িতে কোনোদিন আসেনি। আমি বঙ্গভবনে ছিলাম, আমি সাক্ষাৎ দিচ্ছি, কোনোদিন কিন্তু তাদের সাথে এরকম সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমি আরেকটা জাজ্জলমান উদাহরণ দিচ্ছি, যে তার নাম স্বামীর নাম ভাঙে যে ক্ষমতা ভোগ করছে, জ্বালা পোড়া করছে, এটা তার উচিত না, এটা আমি প্রমাণ করার জন্য বলছি। জিয়া রহমান এক সময় চিটাগাং ক্যাবিনেট মিটিং করতে গেল, আমরা সব গেলাম, যখন প্লেনে সবে উঠে গেছে, লাস্টে জিয়া রহমান উঠবে, জিয়া রহমান এসে দেখলাম ফার্স্ট রোতে বেগম জিয়া বসে আছে, উনি তাকে বলে তুমি পিছনে যাও, এবং আনিস ইসলাম মাহমুদকে বলে তুমি আমার পাশে এসো। প্রকাশ্যে তারা পাশাপাশি পর্যন্ত বসতো না, তার নাম ভাঙিয়ে, স্বামীর নাম ভাঙিয়ে উনি যেটা করছেন, এটা বাংলাদেশকে আইএলএমি জাহিলিয়াতের যুগে পরিণত করতে। ইতিমধ্যে 1,60,000 কোটি টাকা বাংলাদেশের ক্ষতি হয়েছে। আবার ফিরে আসবো আপনার কাছে। একটা টেলিফোন আছে, দর্শক টেলিফোনে আছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন প্রশ্নটি সংক্ষেপে। ওয়ালাইকুম আসসালাম। আমি আইবাই খান বলছিলাম গলন্দ বাস স্ট্যান্ড থেকে। ভাই জি বলুন, প্রশ্নটি বলুন একদম ছোট্ট করে। প্রশ্ন করতে চাচ্ছিলাম, জি, যখন ভদ্রলোক 20 দলে ছিলেন তখন খালেদা জিয়া কোনো কথাবার্তা বলেন নাই, এখন 20 দল ছেড়ে এসে বলছেন ওহির মাধ্যমে আন্দোলন হচ্ছে, ওইটা একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে আসতো, তারপরে কাছে আসতো না, উনি এখন এই কথা বলেন। আচ্ছা, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন জনাব ভাই বলি। প্রতীক হিসেবে, আচ্ছা জি, প্রশ্ন এটা আছে। প্রতীকী আমি বলেছি, প্রতীকী বক্তব্য এটা, কিন্তু যেটা হচ্ছে সেটা হলো 20 দলের কোনো বৈঠক কি 2 মাসের মধ্যে আপনি কোথাও দেখেছেন? স্ট্যান্ডিং কমিটির বৈঠক দেখেছেন? দেখেননি। তাহলে কর্মসূচি কে ঘোষণা করছে 20 দলের নামে? আকাশ থেকে আসছে, পত্রিকায় পাঠিয়ে দেয় 20 দলের নামে বিবৃতি যে 3 দিন হরতাল বৃদ্ধি করা হলো। হরতালও কোথাও হয় না, জনগণের কোনো পার্টিসিপেশন নাই। এটাই তো সত্য ভাই, সত্যটা স্বীকার করেন। আচ্ছা জনাব স্বাগত নীলু, যে আপনারা তো বেরিয়ে আসলেন এই জোট থেকে, 18 দলীয় জোট থেকে বেরিয়ে আসলেন, 11 দল আপনারা করলেন, এবং আপনাদের কর্মসূচিগুলো কি, বা বর্তমান যে কর্মসূচি দিয়েছে 20 দল নামে বিএনপি জামাত, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন বর্তমান? দেখুন, বিএনপি জামাতের এই কর্মসূচি যেটা তারা দিয়েছে সে সম্পর্কে আমাদের কতগুলো স্পষ্ট বক্তব্য আছে।
বিএনপি জামাতের কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না, শুধু ক্ষমতার পরিবর্তনের জন্যই তারা রাজনীতি করেছে। এবং এক্ষেত্রে আমাদের বক্তব্যটা হলো যে আমাদের রাজনৈতিক কর্মসূচি তো আমরা দেব, যেরকম আমরা একটা জিনিস বলেছি যে বাংলাদেশে যে মসজিদ আছে, মসজিদের প্রত্যেক ইমামকে সরকারি আওতায় আনতে হবে, মন্দিরের যে পুরোহিত আছে তাকেও সরকারি বেতনের আওতায় আনতে হবে। এটা আমাদের অন্যতম একটি বক্তব্য, ন্যাশনাল পিপুলস পার্টি এবং এনডিএফের 7 দফা কর্মসূচির অন্যতম একটি দফা। এর আগে আমি একটু বিশ্লেষণে যেতে চাই, সেটা হলো যে আপনার 2014 সালের 5ই জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনটাকে আমি একটি গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে গ্রহণ করি না, আমাদের ফ্রন্টও করে না। আমরা মনে করি যে এই নির্বাচন একটি আইনগতভাবে এটা ঠিক আছে, কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসি হলো 70% বেসড অন মরালিটি অ্যান্ড 30% বেসড অন ল। সেক্ষেত্রে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে জয়লাভ করেছে, এটা গ্রহণযোগ্য হতে পারে না। আমি প্রধানমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ করব যে যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচন দিয়ে দেন, মধ্যবর্তীকালীন নির্বাচন দিয়ে আপনি এই কলঙ্ক থেকে মুক্তি হন। আপনার তো কোনো সমস্যা নেই, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনার হারানোরও কিছু নেই, পাওয়ারও কিছু নেই। আর বেগম খালেদা জিয়া যেটা মনে করছেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট আবার প্রতিষ্ঠিত হবে, এটা অসম্ভব ব্যাপার। এবং যত তিনি এই হরতাল অবরোধ দিয়ে কেয়ারটেকার সরকার চাবেন, তত তিনি ব্যর্থতার এবং ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হবেন। আপনারা যদি ইতিহাস দেখেন তাহলে ইতিহাসে এর অনেকই আছে। আমি বেগম খালেদা জিয়াকে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, বিএনপি সহ 20 দলীয় নেতাদের বলতে চাই, আপনারা এই ধ্বংসাত্মক রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি পরিহার করে আলোচনায় আসার, আপনাদের আগে এটা পরিহার করতে হবে। আনটিল অ্যান্ড আনলেস আপনাদের এই চাপের মুখে, মানুষ খুনের চাপের মুখে সরকার নতি স্বীকার করতে পারে না, কোনো রাজনৈতিক দল এটাকে সমর্থন করতে পারে না। অকারণে, শুধুমাত্র প্রতিহিংসার কারণে আপনারা আজকে বিএনপির মতো দেখেন, বিএনপির নেতাদের দিকে যদি আপনি তাকান, আপনি দেখবেন যে বিএনপি কারা করে, মধ্যশ্রেণীর লোক, আইনজীবী, এরা জেলার প্রেসিডেন্ট, এরা তো আজকে প্রকাশ্যে কোনো কাজ করতে পারছে না, এরা জানেও না হয়তোবা যে কে বোমা মারছে। আমি ওনার সঙ্গে অতটা একমত হব না, কিন্তু অদৃশ্য হাত তো একটা আছেই, অদৃশ্য হাত তো একটা আছেই। নাহলে কারা, উনি হরতাল ডেকে দিচ্ছেন, অবরোধ ডেকে দিচ্ছেন, আর কি কঠোর কর্মসূচি দেওয়ার সুযোগ আছে, আর একটি কঠোর কর্মসূচি দেওয়ার সুযোগ আছে, সেটা অবশ্য বিএনপির 2-1 নেতা টেলিফোনে এদিক ওদিক বলছেন, আমাদের টেলিফোনেও সেটা ধরা পড়ছে। এটা হলো ভয়ঙ্কর কিছু করো। ভয়ঙ্কর কিছু করো মানে কোথায় ভয়ঙ্কর কিছু করবে? মানুষ মারবে, মানুষ তো মারছেন, 7 দিনে 60টা লোককে মেরে ফেললেন, তারা একজনও রাজনীতি করে না, তাদের কোনো অপরাধ নেই। সেদিনকে দেখলাম যে আপনার হাতির ঝিলে কয়েকটা ছেলে নেমেই আপনার গাড়ি ভাঙা শুরু করলো, গাড়িতে আগুন দেওয়া শুরু করলো, তারা তো কোনো রাজনীতি করে না। তা আমরা সাধারণ মানুষকে এভাবে বন্দী করতে চাচ্ছি কেন? তাদের জিম্মি করে আমি কি অর্জন করতে চাই? এর কারণটা কি? এর কারণটা হতাশা, চরম হতাশা। কারণ বেগম খালেদা জিয়া, আমি তাকে বলেছিলাম, এবং আমার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীরও একবার দেখা হয়েছে, তিনি আমার সঙ্গে একমত হয়েছেন যে ইলেকশন করলে বিএনপি 30 সিট পেত না, হয় 100 সিট পেত না 151 সিট পেত, কিন্তু 30 সিট পেত না। সেই জায়গাটায় ইলেকশনের অংশগ্রহণ না করতে পেরে কে পরামর্শ দিয়েছে? আমার যেটা রাজনৈতিক বিশ্লেষণে মনে হয়, আওয়ামী লীগ বিএনপি ইলেকশনে আসুক তা চায়নি, বিএনপি ইলেকশনে যায়নি, এবং এখন যেটা হয়েছে সেটা তো আরও ভয়াবহ। যাই হোক, আমি যেটা পরিষ্কারভাবে বলি সেটা হলো 3টি জিনিস করলে সমস্যার সমাধান হতে পারে। একটা হলো বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটকে অবশ্যই এই হিংস্র রাজনীতি থেকে সরে আসতে হবে। অবরোধ, হরতালের যে আহ্বান এবং কেয়ারটেকার সরকারের যে দাবি, এ থেকে তাকে অবশ্যই সরে আসতে হবে। এটা হলো নাম্বার 1। সরকারের কাছে আমার যেটা আবেদন সেটা হলো এই সংসদ কোনো সঠিক নির্বাচিত সংসদ নয়, এটাকে গ্রহণযোগ্য নির্বাচিত সংসদে রূপান্তরিত করুন, তাহলেই প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধু কন্যার মর্যাদা বৃদ্ধি পাবে। আর মিথ্যা মামলা যেগুলো আছে, যেরকম এমাজউদ্দিন সাহেব
তিনি বোমা মেরেছেন এটা অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি না। ব্যারিস্টার মওদুদ সাহেব বোমা মেরেছেন কিংবা পরামর্শ দিয়েছেন এটা আমি বিশ্বাস করি না। আমি এম.কে. আনোয়ার সাহেব এটা করেছেন এটাও বিশ্বাস করি না। করতে পারে, অন্য লেভেলের লোকরা করতে পারে, কিন্তু এটা আমি বিশ্বাস করি না। আমি মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করি না, আহ্বান জানাবো। তারপরেই আলোচনার টেবিলে বসতে হবে, এবং আলোচনার টেবিলে বসতে হবে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে। এবং আমাদের ফ্রন্টের বক্তব্য অত্যন্ত স্পষ্ট ভাষায় আমি বলছি, আমরা যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করব। ঢাকার যে আপনার মেয়র নির্বাচন হচ্ছে, কমিশনার নির্বাচন হচ্ছে, তাতেও আমরা অংশগ্রহণ করব। কারণ একটি রাজনৈতিক দল সন্ত্রাসী পথ বেছে নিলে তার কোনো লাভ হয় না। আপনাদের কর্মকাণ্ডগুলো দৃশ্যমান হচ্ছে না কেন যে এই প্রেক্ষাপটে আমি একটু আলোচনার টেবিলে বসার বিষয়ে বলতে চাই। আপনি যে আলোচনার টেবিলে বসার কথা বললেন, আমেরিকা কিন্তু আইসিসির সাথে আলোচনা বসছে না, ফ্রান্স ব্রিটেন কেউ বসছে না আলোচনার টেবিলে। সন্ত্রাসীর সাথে ভিন্ন মত তো থাকতেই পারে। আপনার সারা বিশ্ব নেতারা কিভাবে চলছে, আপনার মত আমি বলছি, আমি যেটা মনে করি বিশ্বের নেতারা কিভাবে সন্ত্রাসীদের সাথে ডিল করছে ওইটা আমি বলছি। ফ্রান্স, আমেরিকা, গ্রেট ব্রিটেন, কানাডা কেউ আইসিসির সাথে আলোচনা, আকাশ থেকে হাজার হাজার পাউন্ডের বোম ফেলে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। যদি সন্ত্রাসীর সাথে আমি আলোচনায় বসি, ঠিক আছে, কালকে বেগম জিয়া প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগ যে সন্ত্রাস করে বাংলাদেশ চলে যাবে। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। আপনি যে বললেন যে 5 ইলেকশন, দেখেন এই সংবিধান এই মোতাবেক ইলেকশন হবে। আমি মোদিজির শপথ গ্রহণ অনুষ্ঠানে গেছিলাম, সেখানে ব্রিটেনের একজন স্টেটমেন্ট আসছিল। আমি ভয়ে ভয়ে তাকে জিজ্ঞেস করলাম যে এক্সেলেন্সি হাউ ডু ইভ্যালুয়েট ইলেকশন অফ বাংলাদেশ। সে আমাকে সুস্পষ্টভাবে বললো যে হোয়াট ইজ দি রুলস অফ দি গেম, ইফ ওয়ান টিম ডু নট কাম ইন দি ফিল্ড আদার টিম উইল গেট অটোমেটিক আমি কারো সার্টিফিকেট নিতে চাই না, আমি কারো সার্টিফিকেট দেখাতে চাই। আমি যেটা মনে করি সেটা আমি বললাম, আপনার অভিমত থাকবে। আমি বলছি গণতন্ত্রের সূতিকাগার গ্রেট ব্রিটেন, তারা পর্যন্ত বাংলাদেশের এই ইলেকশন মেনে নিয়েছে। বিশেষ মেনে নিয়েছে সেটা আমি না, কিন্তু আমি নিজের চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা বলছি, এইটাই আমার স্ট্যান্ড। ব্রিটেনের সার্টিফিকেট আমার দরকার নাই, ইন্ডিয়ার সার্টিফিকেট দরকার নাই। যারা গণতন্ত্রকে নিয়ে আসছে এই দুনিয়ায়, তারা কিন্তু বলেছে ইলেকশনে কেউ না আসলে আরেকজনের কিছু করার নেই, যে আসবে সে জয়লাভ করবে, এবং উই হ্যাভ টু রিকগনাইজ দ্যাট। এবং দেখেন আমি বলি সে পয়েন্টে তো আমার কোনো দ্বিমত নেই। দ্বিমতটা যে জায়গায় সেটা হলো আপনাকে ফরেন পলিসি মানে বিদেশিদের সার্টিফিকেট আনার আগে বুঝতে হবে তার ইন্টারেস্টটা কি। কান্ট্রি হ্যাজ নো ফ্রেন্ড, অনলি ইট হ্যাজ ইন্টারেস্ট। এক্স্যাক্টলি, যার যার ইন্টারেস্টের কথা বলবে, তাই না? এবং যারা রাষ্ট্রদূতদের কাছে যাচ্ছে, আমি নিজে আমার বাড়ি যারা সরাসরি একটু প্রসঙ্গ করতে চাই, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে দেখছি যে 20 দলীয় জোট নানা রকম বিবৃতি আনার চেষ্টা করছে, অ্যাম্বাসেডরদের উপর নির্ভর করে জাতিসংঘের হস্তক্ষেপ, যেটা আমরা গণমাধ্যমে দেখি। এই বিষয়টি নিয়ে আপনি বলুন। আমি হতাশ এ ব্যাপারে, কারণ কেন যে বিএনপি এটা করছে, মানে বেগম জিয়াকে আমি কি বলবো, উনি একসময় আমার নেত্রী ছিলেন, শিশুসুলভ আচরণ। কারণ মাননীয় প্রধানমন্ত্রী তো 2বারই অ্যাটেম্প নিলেন যে ওনার ছেলে যখন অকাল মৃত্যু হয়, আমি অকাল মৃত্যুই বলবো, কোকে আমরা অনেক ছোট দেখেছি, উনি তো গেলেন বিং দি প্রাইম মিনিস্টার অফ এ কান্ট্রি, তিনি তো ছুটে গেলেন তার সঙ্গে কথা বলার জন্যে। স্বাভাবিক সৌজন্যটা যেটা ছিল, যে দরজা খুলে দিয়ে তার স্টাফ তাকে নিয়ে যাবেন তার কাছে দেখা করতে। যদি তিনি ঘুমিয়েই থাকেন, হতে পারে যে তার সন্তানের মৃত্যুর কথা শুনে তিনি ঘুমিয়ে গেছেন, হতে পারে এটা, তাও তো প্রাইম মিনিস্টারকে বসানো উচিত ছিল। আজকে তো বিএনপির নেতাদের কোনো বক্তব্যই নেই। আচ্ছা, আপনি কি মনে করেন যে জনগণের যে আমরা দেখছি না যে জনগণের বিএনপি বৃহত্তর দল, জনগণ নেতা কর্মী কেন মাঠে থাকছেন? আপনি কি মনে করেন মাঠে কি কারণে থাকবে? হোয়াট ইজ দ্য আলটিমেট অ্যাচিভমেন্ট? তারা তো ইলেকশন করতে চায়। বিএনপি প্রত্যেকটা জেলার উনিও বলেছেন, আমিও বলি, যারা বোমা মারছে কারা করছে? এটা কারা করছে সেটা আমি বলতে পারবো, এটা গোয়েন্দা সংস্থারা বলতে পারবে, সরকার বলতে পারবে, আমি বলতে পারবো না। উনি যে বললেন, কিন্তু বিএনপি আড়াল। এটা একটা কথা আমি অত্যন্ত গুরুত্বের সাথে বলছি, যে যারা মানুষ পড়ে লাশ বানাচ্ছে এবং 350-400 হাসপাতালে কাতরাচ্ছে, যারা করছে তাদের বিরুদ্ধে টোটাল অ্যাকশনে যদি না যাওয়া হয়, তাহলে তো গভর্নমেন্ট টিকবে না। আমরা মুক্তিযুদ্ধের সময় আমাদের পাকিস্তানিরা ধরে লাশের মধ্যে ফেলে হচ্ছে, সেখান থেকে উঠে আসছি। আমি দেশবাসীকে বলছি, সমস্ত জায়গায় আওয়াজ তোলেন যে বেগম জিয়াকে এবং যারা এটা করছে তাদের পুট দেম বিহাইন্ড দি বার। ভয় পাওয়ার তো কিছু নেই, রাষ্ট্রকে তো বাঁচাতে হবে, রাষ্ট্র সবার ঊর্ধ্বে, কোনো দল টল দেখলে চলবে না। এবং আজকে একজন যে কোনো উপায়ে দেশ বাঁচাতে হবে। যারা এটা করছে, পৃথিবীর সমস্ত রাজধানীতে আতঙ্ক হয়ে গেছে যে বাংলাদেশে মানুষ পড়ানো হচ্ছে, মানুষ রোষ করা হচ্ছে। এরা মানুষ জাতি না, পশুর জাতি। সুতরাং এই ঘৃণ্য অপবাদ থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য যে কোনো উপায়ে এদেরকে
এই যে ক্যাপ্টেন সুলিমান কিভাবে বাংলাদেশের চাইতে 360 গুণ বড় বড় দেশ, সব 5-6 দেশ মিলে কি করেছিল, সুলিমান ঠগীদেরকে দেখা মাত্রই গুলি করে দিয়েছে, সব ঠান্ডা হয়ে গেছে এবং সারা ভারতবর্ষের ঠগী এপিডেমিক আকারে কয়েক বছরের মধ্যে ছড়িয়ে পড়েছিল। আর একটা ছোট দেশ আমরা পারবো না, উই ক্যান হ্যান্ডেল ইট উইদিন এ মিনিট। 11 দলের কি কর্মসূচি আছে আপনাদের সঙ্গে? আমরা তো আমাদের যে রাজনৈতিক কর্মসূচি আছে সেটা তো আমরা রাখবই। আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করব এবং আমরা মনে করি যে একটা মধ্যবর্তী নির্বাচন সরকারকে দেওয়া উচিত, জাতীয় নির্বাচন, আমরা সেটা অংশগ্রহণ করব। আমি শুধু 10 সেকেন্ড বলি, এই যে জামাত ইসলাম যে ধর্মের কথা বলে, দেখেন এই বাতিল মোকাররমে তারা শত শত কোরআন শরীফ পড়েছে, ধর্মের লেবাসের অন্তরালে তারা বাংলাদেশকে দোজখখানা করতেছে পাকিস্তানকে খুশি করার জন্য। 71-এ পরাজিত বিধ্বস্ত 1 লাখ বন্দী সেই পাকিস্তানিরা দেখাতে চায় যে আমাদের লোকেরা বাংলাদেশকে জ্বালা পোড়া করে আমাদের নিচে, আমাদের ইনফেরিয়ার করে ফেলছে, সেইটা দেখানোর জন্য বেগম যে এই কারবার করতেছে। ধন্যবাদ শেখ শওকত হোসেন এলি, ধন্যবাদ মোহাম্মদ মুসা আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ একজন সাবেক কর্মকর্তা মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা এবং রাজনীতিবিদ 11 দলীয় জোটের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলুর কাছ থেকে বাংলাদেশের চলমান রাজনীতি এবং তার বিভিন্ন বিষয় নিয়ে তারা কথাবার্তা বললেন এবং কিভাবে এই সংকট থেকে অতিক্রম করা যায় তা নিয়ে তারা কথাবার্তা বললেন এবং বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি, বিরোধী দলের রাজনীতিক ধরন সব কিছু নিয়ে তারা কথাবার্তা বললেন। জনাব শওকত হোসেন নীলু বললেন যে রাজনীতিক শিষ্টাচার গণতন্ত্রের মূল বিষয়। গণতান্ত্রিক সংস্কৃতি হচ্ছে আর্ট অফ কম্প্রোমাইজ, যা যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং যুক্তির দ্বারা প্রতিষ্ঠিত করা হয়, যার পিছনে যুক্তি এবং বিজ্ঞান থাকে। অন্যদিকে তিনি বলতে চাইলেন বুদ্ধিজীবীরা যদি ক্ষমতা লোভী হয় তাহলে তা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, এটি দেশ, জাতীয় জনগণের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে, যেটি বাংলাদেশে উনি বলতেছেন। বাংলাদেশের এমন একটি প্রক্রিয়ারই ইঙ্গিত তিনি দিতে চাইলেন। অন্যদিকে মোহাম্মদ মুসা বললেন চারিদিকে নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, মানুষ পোড়ানো একটি নিষ্ঠুর অমানবিক কার্যকলাপ, অসভ্য বর্বর কর্মকাণ্ড, যা সভ্য জগতে কোনোভাবে চলতে পারে না এবং গ্রহণযোগ্য নয়। সরকারকে জনগণ নিরাপত্তার জন্য কঠোর হতে হবে, এ নিয়ে আপোষের কোনো সুযোগ নেই। যারা অপরাধী, সন্ত্রাসী, রাজনীতির নামে যারা সন্ত্রাস করবে, দেশকে বিপন্ন করবে, তাদেরকে নির্মূল করার জন্য নির্মূল করাই হচ্ছে রাষ্ট্রের প্রধান কাজ। কারণ সব কিছুর ঊর্ধ্বে মানুষকে রক্ষা করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব, যা সরকারকে করতে হবে। এ ব্যাপারে সরকারকে শিথিল থাকলে চলবে না। অন্যদিকে জনাব শওকত হোসেন নীলু বললেন এটি দেশ, জাতীয় জনগণের জন্য বিপজ্জনক, যেটি বলতে চান যে বুদ্ধিজীবীদের যে ক্ষমতায় যাওয়ার লিপ্সা তিনি আশঙ্কা করছেন। অন্যদিকে রাজনৈতিক দলীয়পন একটি দলকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে, যা সাম্প্রতিক যে রাজনৈতিক কর্মকাণ্ড আমাদের দেশে চলছে, বিশেষ করে বিরোধী দল যে পন্থায় রাজনীতি করছে এবং বিদেশিদের সম্পৃক্ত করে তারা যে আশ্বস্ত হচ্ছে কিংবা নানা রকম বিবৃতির মিথ্যা প্রচারের ভেতর দিয়ে গণতান্ত্রিক সংস্কৃতিকে তারা যেভাবে উপস্থাপন করছে তা একটি স্বাধীন দেশের জন্য অবশ্যই শুভ নয় এবং কল্যাণকর নয় এবং মর্যাদাকর নয়, তিনি বলতে চাইলেন। দর্শক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ, সঙ্গে থাকুন মাই টিভি। সৃষ্টিতে বিস্ময়।